বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে এই করোনা মহামারীর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বিধায় সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রত্যেকটি শিক্ষা উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো আজকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমি মোহাম্মদ ফখরুল আলম, প্রভাষক, দর্শন বিভাগ, চান্দিনা মহিলা কলেজ। আমি আজকে পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র প্রথম অধ্যায়, অর্থাৎ যুক্তিবিদ্যার পরিচিতি। আমরা অতীতে যত ক্লাসগুলো করেছিলাম এই ক্লাসগুলো আমরা অনেক কিছু ভুলে গেছি, যে কারণে যেহেতু প্রথম ক্লাস এবং ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি, সেহেতু আমরা শুরু করব ঠিক তেমনি প্রথম বিষয়ের উপর থেকে। তারপর আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটি বিষয় সম্পর্কে একটু করে আলোচনা করার চেষ্টা করব। মানুষ জন্মগতভাবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জীব হওয়ার কারণ হচ্ছে মানুষের বুদ্ধি রয়েছে। পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ দিয়েছেন, তার মধ্যে মানুষকে দিয়েছেন একটা অন্যতম হিসাবে, যে কারণে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য মানুষ সবচেয়ে বেশি খরচ করে তার বিবেককে, তার বুদ্ধিকে, তার জ্ঞানকে। এই বুদ্ধিকে বিকশিত করার জন্য সঠিক চিন্তার উৎপত্তি, চিন্তার প্রকাশগুলো করতে গেলে মানুষ যে ধারণাগুলো করে থাকে, এই ধারণাগুলো হচ্ছে যুক্তিবিদ্যা আলোচ্য বিষয়। আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব যুক্তিবিদ্যা, তার সম্পর্কে তোমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। কারণ তোমরা জানো যে অনেকে অনেক প্রশ্ন করে এই বিষয়টি পড়লে কি হবে, না পড়লে কি হবে, এই বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা একটা আলোচনা করি, আলোচনা থেকে আমরা দেখতে পারব। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি মানুষের বিবেককে, বুদ্ধিকে প্রচার এবং প্রসার করার জন্য যেভাবে চিন্তা করেছেন, সেই সঠিক চিন্তা, সঠিক যুক্তি উপস্থাপনের জন্যই কাজটা হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার এই বিষয়টি আলোচনা করলে আমরা কি কি জানতে পারব? যুক্তিবিদ্যার উৎপত্তি ও ইতিহাস, যুক্তিবিদ্যার মৌলিক ধারণা, যুক্তিবিদ্যার স্বরূপ ও বৈশিষ্ট্য, আদর্শনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ যুক্তিবিদ্যা। আমরা একটি একটি করে আলোচনা শুরু করি। যুক্তিবিদ্যার উৎপত্তি ও ইতিহাস। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটি গ্রিক শব্দ লজিক থেকে এসেছে, যার বিষয় হচ্ছে লোগোস। লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগতভাবে আমরা বলতে পারি যে বিদ্যা চিন্তা বা ভাষা নিয়ে আলোচনা করে তাই হচ্ছে যুক্তিবিদ্যা। কি ক্লিয়ার? আমরা আগে আবার বলছি, যে বিদ্যা চিন্তা বা ভাষা নিয়ে আলোচনা করে তার নাম হচ্ছে যুক্তিবিদ্যা। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে, চিন্তা কি? এটা আমার কিসের কথা? হ্যাঁ, আসলে এই পৃথিবীতে যত উন্নয়নশীল ঘটনা ঘটেছে, এই পৃথিবী যুগ যুগ ধরে যত পরিবর্তন হয়েছে, তার মূলে রয়েছে সঠিক চিন্তা। যার চিন্তা অনেক ঊর্ধ্বে, তার ফলও অনেক ঊর্ধ্বে। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু চিন্তা সম্পর্কে আলোচনা করা হয়। আর চিন্তা সংগ্রাম করা যায় না, চিন্তাকে সংগ্রাম করা কঠিন, তবে বিভিন্ন মাধ্যমে চিন্তাকে প্রকাশ করা যায়। যেমন আমরা দেখছি অনেক সময় যে একটা লোকে মাথা হা করে বসে আছে, তখন কিন্তু আমরা চিন্তা করি যে ও কি করতেছে, তো বলি যে চিন্তা করছে। আমার অনেক সময় আমরা আশা আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে খুব মজা করতেছে, তখন আমরা কিন্তু চিন্তা করি যে আজকে তার মনের দিনটা খুব ভালো যাচ্ছে, ঠিক না? এই চিন্তাগুলো বিকশিত করার জন্য যে সঠিক যুক্তি উপস্থাপন করা হয়, সঠিক পদ্ধতি প্রয়োগ করা হয়, সেই বিষয়টির নাম হচ্ছে যুক্তিবিদ্যা। আমরা উৎপত্তিগতভাবে জেনেছি যে চিন্তা বা ভাষা হচ্ছে যুক্তিবিদ্যা, ঠিক তেমনি
বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন। যেমন দার্শনিক জোসেফ উনি বলেছিলেন যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান সম্পর্কীয় বিষয়। আবার কেউ কেউ বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সম্পর্কীয় বিষয়। আবার কেউ কেউ বলেছিলেন যে যুক্তিবিদ্যা শুধু চিন্তা নয়, যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান নয়, যুক্তিবিদ্যা হচ্ছে কলা সম্পর্কে বিজ্ঞান। অর্থাৎ কেউ কেউ বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে অনলি বিজ্ঞান, শুধু বিজ্ঞান। অথবা কেউ কেউ বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা, আর্টস। আবার কেউ কেউ বলছেন ন, যুক্তিবিদ্যা হচ্ছে কলা বিজ্ঞান উভয়। তার সম্পর্কে আমরা একটু আলোচনা করলে হয়তো আমরা জানতে পারবো। আমরা দেখেছি যে যুক্তিবিদ্যার উৎপত্তি ইতিহাসের মধ্যে যুক্তিবিদ্যাটা কিন্তু তিনটা ভাগে এসেছে। কয়টা? তিনটা। কয়টা যুগ? তিনটা যুগ। কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আমরা কি কি দেখেছি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আমরা দেখি তিনটা যুগের সেশনটা আমরা একটু দেখে নিই। তিনটা যুগের সেশনটা হচ্ছে, যেমন প্রাচীন যুগটা ছিল খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগটা ছিল 529 থেকে 1400 সাল পর্যন্ত, এবং 1400 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত থেকে একটা আধুনিক যুগ। এই যুগটাকে আবার দুটা ভাগে ভাগ করেছেন, একটা ছিল আধুনিক আর একটা ছিল কি সাম্প্রতিক। তাহলে এই যুগের মধ্যে বিভিন্ন যুক্তিবিদ্যা বিভিন্নভাবে যুক্তিবিদ্যাকে বিকশিত করার জন্য তারা ধ্যান ধারণা চিন্তাগুলো প্রকাশ করেছেন। এই সমস্ত যুক্তিবিদ্যার মধ্যে যেহেতু আজকে ক্লাসগুলো আমাদের শর্ট, আমরা সব ক্লাস কিন্তু দিতে পারবো না, পরিপূর্ণ ক্লাসগুলো কিন্তু করতে পারবো না। আমরা শুধু জাস্ট একটু স্বাভাবিক একটা ধারণা দিব, যে ধারণাটার মাধ্যমে তোমরা এই অতীতের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোকে একটু আইডিয়া নিতে পারবে, এবং ওই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে। জাস্ট আমরা একটু ফলো আপ করবো। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, ফলো আপটা হচ্ছে, যেমন আমরা কোন কোন যুক্তিবিদ্যা আলোচনা করেছেন। আমরা দেখেছি যুক্তিবিদ্যার জনক হচ্ছেন এরিস্টটল। এরিস্টটলকে সমর্থন করেছেন বিভিন্ন যুগে পিথাগোরাস, আল ফারাবি, ইবনে রুশদ। এবং আধুনিক যুগে যারা আলোচনা করছিলেন জোসেফ, থমসন, হ্যামিল্টন, অল্ড্রিচ, জে.এস. মিল, তারপরে হোয়েটলি। আধুনিক যুগে এসে এই যুক্তিবিদ্যাকে, প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছিলেন আই.এম. কপি, যার ধারণা থেকে আমরা যুক্তিবিদ্যা বিভিন্নভাবে যুক্তিবিদ্যাকে বিকশিত হয়েছে। আমরা দেখেছি যে যুক্তিবিদ্যার যখন আমরা আলোচনা করি, সে আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে যুক্তিবিদ্যা আমরা দুইটি দিক আমরা ফলো আপ করেছি। কারণ যুক্তিবিদ্যা বলেছিলেন যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান, আবার কোন কোন যুক্তিবিদ্যা বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা। আবার কোন কোন যুক্তিবিদ বলেছেন না, যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান হবে কেন, আর যুক্তিবিদ্যা শুধু কলা হবে কেন, যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয়। আমরা তার সম্পর্কে সামান্য একটু আলোচনা করব, তাহলে আমরা অতীতের কথাগুলো আমরা একটু জানতে পারবো। আমরা যদি প্রশ্ন করি যে তুমি কোন গ্রুপে এসে পড়ো, তখন কিন্তু তোমরা পড়তে যে আমরা সায়েন্সে পড়ি, আর্টসে পড়ি, কমার্সে পড়ি। এখন যদি প্রশ্ন করা হয় যে তুমি সায়েন্স পড়ো, সায়েন্স কাকে বলে, আমরা হঠাৎ করে চিন্তা করি একটা প্রশ্ন হইল, কিন্তু না, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের কিন্তু একটু ধারণা রয়েছে যে কি সায়েন্সটা কি। সায়েন্স বলতে আমরা বুঝি কোনো একটি বিষয় সম্পর্কে সুশৃঙ্খল, সুসংঘবদ্ধ এবং সুনিয়ন্ত্রিত জ্ঞান অর্জন করা। আমি আবারও বলছি যে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত এবং সুপরিকল্পিত জ্ঞান অর্জন করা কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে। যেমন পদার্থবিদ্যা আলোচনা করি পদার্থের দিক নিয়ে, রসায়ন আলোচনা করে একটা দিক নিয়ে, প্রাণী আলোচনা করে, এগুলো হচ্ছে বিজ্ঞান। এগুলো জাস্ট একটু কোনো বিষয়কে সন্তুষ্ট করে। আর অপরদিকে যারা কলার কথা বলেছেন যে কলা কি, অর্থাৎ আমরা অনেকে বলি তোমরা কোন গ্রুপে পড়ো, তখন তোমরা বলো যে আর্টসে পড়ি। এখন যদি জিজ্ঞাসা করি আর্টস অর্থ কি, তখন সবাই বলে মানবিক, কিন্তু আসলে না, তার নাম হচ্ছে কলা। কলা হচ্ছে আর্টস। কলা বলতে আমরা বুঝি কোন উদ্দেশ্য সাধনের জন্য, কোন উদ্দেশ্য সাধনের জন্য কোন জ্ঞানকে যে পরিমাণে বিকশিত করে, জ্ঞানকে কাজে লাগার যে পদ্ধতিগুলো শেখায়, তার নাম হচ্ছে কি কলা। তাহলে আমরা দেখেছি যে আবার
হুইটলি এবং জেমস মিল তারা দুইজন কিন্তু বলেছেন না, একটি জ্ঞানকে সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দুইটি পদ্ধতি লাগে। একটি পদ্ধতি হচ্ছে কলা বিজ্ঞান এবং উভয়। তাহলে তারা যে তর্ক বিতর্ক করেছেন, এই তর্ক বিতর্ক করার ক্ষেত্রেও আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে যে বিদ্যা আমরা দেখেছি, যে বিদ্যা জ্ঞানের উৎপত্তি বিকাশের জন্য যুক্তি ও তার প্রক্রিয়াসমূহ আলোচনা করার পদ্ধতি শেখায়। আমি আবারও বলছি, যে বিদ্যা জ্ঞান বিকশিত করার ক্ষেত্রে যুক্তি ও তার প্রক্রিয়াগুলো আমাদেরকে ধারণা দেয়, তাকে বলে যুক্তিবিদ্যা। এই প্রক্রিয়াগুলো আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে যুক্তিবিদ্যার মূল আলোচ্য যে বিষয়গুলো, তার মূল বিষয়টা হচ্ছে অনুমান। কেউ কেউ বলছিলেন না যুক্তিবিদ্যা অনুমান না, তো চিন্তা না। আবার কেউ কেউ বলছিলেন না যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। কেন না অনুমান? তো চিন্তা সম্পর্কে আমরা আগে বলেছি, অনুমান সম্পর্কে আমরা একটু বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ক্লাস থেকে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। আমরা দেখেছি যে অনুমান কি। তো উত্তর হচ্ছে, অনেকে বলে যে অনুমান তো অনুমান, যেটা ধারণা করা হয়, যেটা আমরা নিজেরাই তৈরি করি, কিন্তু না, প্রত্যেকটা কাজের ভিতরে একটা সংজ্ঞান করতে হয়। যেমন জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয়ের নাম হচ্ছে অনুমান। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি আবারও বলছি, জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয়কে জানার নাম হচ্ছে অনুমান। যেমন আমরা আগে অনেকগুলো ঘটনা জানি, যেন দূরে কোথাও দোয়া উঠতেছে, তখন আমরা কি অনুভব করি বলো? হ্যাঁ, আমাদের অনুভব হচ্ছে কোথাও আগুন লেগেছে। আমরা হয়তো ঘুমিয়ে আছি, সারা রাত খুব আরামে ঘুমাচ্ছি, সকালবেলা রাত্রে একটু ঠান্ডা অনুভব হচ্ছে, সকালবেলা উঠে দেখি যে আমাদের উঠানে অনেক পানি। তাহলে বলো কি অনুভূত হয়েছে? হ্যাঁ, বৃষ্টি হয়েছে। কি হয়েছে? বৃষ্টি হয়েছে। আমরা জানি বৃষ্টি হলে পানি চলে, এগুলো হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যা অনুমানকে আবার দুইটি ভাগে ভাগ করেছেন। একটা হলো অবরোহণ, আরেকটি হলো আরোহণ। আমরা যখন যুক্তিবিদ্যা পড়াই, তখন যুক্তিবিদ্যা পড়া যায়, যদি বলা হয় যে কলেজে তুমি কি বিষয় নিয়েছো, তখন বলে যে যুক্তিবিদ্যা, তখন ওইটা বলে যে ডিনোটেশন আর কনোটেশন বুঝো। তারা কিন্তু এমন একটা প্রশ্ন করে, তো অবরোহ আরোহ এতটুকু বুঝি, তারা শুধু বলতেই পারে অবরোহ আরোহ কি। আসলে আমরা কিন্তু যুক্তিবিদ্যার মধ্যে অবরোহ আরোহটাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি যে যুক্তিবিদ্যার মধ্যে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত ব্যাপক হতে পারে না। আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত ব্যাপক হতে পারে না, তাকে বলা অবরোহ। আর কতগুলো বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে, কতগুলো বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে যে সার্বিক একটি সংশ্লেষক বাক্য গঠন করা হয়, তার নাম হচ্ছে আরোহ। আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্রের মধ্যে পুরোটাকে আমরা অবরোহ নিয়ে পড়ি এবং দ্বিতীয় পত্রের মধ্যে পড়াচ্ছি আমরা আরোহ নিয়ে। আজকের ক্লাসে আমি ডিটেলস আলোচনা করার অর্থ হচ্ছে যে এই বিষয় থেকে আমরা কি কি জানতে পারবো, এবং পরবর্তী ক্লাসে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, যাতে করে তোমরা একটু উপকৃত হও। অবরোহ অনুমানটাকে আমরা কিন্তু স্বাভাবিক বলি যে অবরোহ অনুমানটা, যে তখন আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত ব্যাপক হতে পারে না। কারণ যেমন বলা হয়, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। এখানে আমি বলেছি সকল মানুষ হয় মরণশীল, কারণ আমরা জানি মানুষ জন্মগ্রহণ করলেই মরতে হবে। সকল মানুষ মরে, এখানে মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়েছে, তাহলে এটা কিন্তু ব্যাপক। আর রহিম হয় মানুষ, রহিম কিন্তু কয়জন? একজন। সুতরাং ওই ধারণা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে রহিম হয় মরণশীল। এটা হচ্ছে অবরোহ। আর কতগুলো বিশেষ দৃষ্টান্তের আলোকে যে সার্বিক সংশ্লেষক বাক্য গঠন করা হয়,
তাকে বলা হয় আরোহ। আরোহ যেমন আমরা দেখেছি রহিম মরণশীল, করিম মরণশীল, রাম মরণশীল, শ্যাম মরণশীল। সুতরাং আমরা এই মরণ থেকে আমরা অনুভব করতে পারছি প্রত্যেকটি মানুষ হয় মরণশীল। তাহলে রহিম মরণশীল, রাম মরণশীল, শ্যাম মরণশীল, এই যে কতগুলো দৃষ্টান্ত থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে মানুষ হয় মরণশীল, এটার নাম হচ্ছে আরোহ। আমরা দ্বিতীয় পত্র যখন আমরা আরো আলোচনা করব তখন কিন্তু আমরা বিস্তারিত জানবো। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি যে এই বিষয়টির নাম হচ্ছে যে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা আমরা দেখেছি যে দুটি বিষয় আছে, একটি হলো আদর্শনিষ্ঠ আর একটি হলো কি বস্তুনিষ্ঠ। আদর্শনিষ্ঠ আর বস্তুনিষ্ঠ। আদর্শনিষ্ঠ বিজ্ঞানটা কি? আদর্শনিষ্ঠ বিজ্ঞানটা বলতে যে বিদ্যা নির্দিষ্ট একটি আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, নির্দিষ্ট একটি আদর্শের উপর প্রতিষ্ঠিত। যেমন যুক্তিবিদ্যার একটি মূল আলোচ্য বিষয়টা হচ্ছে সঠিক যুক্তিবিদ্যা, সঠিক যুক্তি, সত্যতা। সত্যতা, যদি সত্যকে আবিষ্কার করা যায় তাহলে কাজটা বৈধ, আর যদি সত্য আবিষ্কৃত না হয় তাহলে মিথ্যা। আমরা আরেকটা জিনিস বলে রাখি যে অনেক সময় বলি যে সত্য কি, তাহলে আমরা উত্তর দেয় এটা প্রশ্ন হইল এটা কি সত্য কি? না, এটার একটা যথেষ্ট সংজ্ঞা রয়েছে। সত্য হচ্ছে যে ঘটনাটি ঘটে এই ঘটনার সাথে বিবরণের যদি মিল থাকে তাহলে ঘটনাটি সত্য। ক্লিয়ার? আমি আবারও বলছি, সত্য হচ্ছে যে ঘটনাটি ঘটে এই ঘটনার সাথে বিবরণের যদি মিল থাকে তাহলে তার নাম কি? সত্য। আর যদি যে ঘটনাটি ঘটে তার সাথে বিবরণে মিল না থাকলে তার নাম হচ্ছে কি? মিথ্যা। তাহলে সত্য কি? অবশ্যই বলতে হবে যে বিবরণটা তার সাথে মিলতে হবে। ঠিক যুক্তিবিদ্যা সেই সত্য সম্পর্কে আলোচনা করেছে, আর এই কারণে এটা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আর কোনো বিষয় যদি বস্তু বা তার বস্তুর সাথে মিল থাকে, আকারগত মিল থাকে, তাহলে তার নাম হচ্ছে বস্তুনিষ্ঠ। তো যুক্তিবিদ্যা বস্তুনিষ্ঠ বিজ্ঞান, কারণ আমরা জগতে যে সমস্ত কাজগুলো করে থাকি তার সাথে যার সাথে সঠিক মিল রয়েছে তাই হচ্ছে কি সঠিক। মিলটা না থাকলে তাকে আমরা গ্রহণ করতে পারি না। যাই হোক, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম এই বিষয়গুলো একটা প্রাথমিক ধারণা। তো এই ধারণা থেকে আমরা কি জানতে পারবো? আমরা জানার কি আছে? হ্যাঁ, আমরা দেখেছি যে একটি বিষয় সম্পর্কে যদি আমি জানতে চাই তাহলে তার প্রাথমিক যে পর্যায়ে রয়েছে এগুলো কিন্তু আমরা দেখেছি। আমরা এই বিষয়টা প্রথম অধ্যায় হলো আমরা জানবো এই বিষয়টা প্রথম পত্রটা আমাদের কি নিয়ে আলোচনা করে। আমরা দেখেছি যে যদি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা দেখেছি যে যুক্তিবিদ্যার পরিচিতি, যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, অর্থাৎ যুক্তিবিদ্যা কি কিভাবে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ যুক্তিবিদ্যা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, যুক্তিবিদ্যার উপাদান, অর্থাৎ যুক্তির কিছু উপাদান রয়েছে যে যুক্তিগুলো আমরা প্রয়োগের মাধ্যমে যুক্তিকে সঠিকতা অর্জন করতে পারি, রয়েছে বিধেয়, যে বিধেয় অর্থাৎ সম্পর্ক। আমরা আদিকাল থেকে আমরা দেখেছি যে আমরা পড়েছি দুইটি জিনিস, তা হচ্ছে যে কোন একটি বিশেষ সম্পর্ক করা, যেমন উদ্দেশ্য বিধেয়, তাদের সাথে যে সম্পর্ক তার নাম হচ্ছে কি বিধেয়। আমরা এই চ্যাপ্টার থেকে আমরা বিধেয় জানতে পারবো। তবে সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে যে যুক্তিবিদ্যার সঠিক যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি সেই সঠিক তথ্যগুলোর মধ্যে কিছু উদাহরণমূলক তথ্য আছে, তার নাম হচ্ছে সহানুমান। আমরা অনুমানটাকে যখন ভাগ করতে পারি যে সহানুমান হলো দুই প্রকার। কি মনে আছে? কি কি? একটা হচ্ছে অবলোহন আর একটা হচ্ছে কি আরোহণ। অবলোহনটাও তেমন কিছু প্রকারভেদ রয়েছে, যে প্রকারগুলো আমরা বিভিন্ন সময় ক্লাস বলেছিলাম। আজকে আমি একটু জাস্ট হিন্টসটা দিয়ে দিচ্ছি। অবলোহন দুই প্রকার, একটা মিশ্র আর একটা অমিশ্র। এইভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা যখন আলোচনা করব তো একটা হলো মধ্যম আর একটা অমধ্যম অনুমান। অনুমান আবার দুই প্রকার, একটা মধ্যম অনুমান, একটা হলো অমধ্যম অনুমান। তো মাধ্যম অনুমানটা অমধ্যম অনুমানটা যখন আমরা আলোচনা করব তখন আমরা ডিটেইলস কিছু উদাহরণ কিন্তু আমরা পাবো, যে উদাহরণটি আমাদের যুক্তিবিদ্যাকে অনেক কি করবে, প্রসার করবে। যেমন সহানুমান একটা বিষয় রয়েছে, যে
সহানুমানটা আলোচনা করতে গেলে আমরা কতগুলো বিষয় আলোচনা করি, যেমন দেখেন না অনেক সময় বলে যে যুক্তিবিদ্যার পরে কোনো লাভ নেই, কারণ এটাতে কি পাওয়া যায়। হ্যাঁ, আসলে পৃথিবীতে কোনো কিছু করে লাভ নেই যদি কেউ উপকৃত করতে না পারে। আমরা কিন্তু উপকৃত করার চেষ্টা করব। যেমন আমরা দেখেছি যে সহানুমানটা কি, যে সহানুমানটা হয়েছে যে যে কেবলমাত্র দুটি আশ্রয়দায়িত্ব থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কি হয়েছে, কেবলমাত্র দুটি আশ্রয়দায়িত্ব থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কি বলা হয়, সহানুমান। এই সহানুমানের কতগুলো নিয়ম নীতি আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আমরা একটা জিনিস দেখেছি, অনেক সব উদাহরণ দেয়, যেমন যে রাজা দেশ শাসন করেন, রানী রাজাকে শাসন করেন, সুতরাং রানী দেশ শাসন করেন। আবার অনেক সময় আমরা এ ধরনের কথা বলি যে মানুষ তার কত হচ্ছে মরণশীল, রহিম হচ্ছে মানুষ, তার রহিম হচ্ছে মরণশীল। এই যে শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলো ব্যবহার করলে অনেকে প্রশ্ন করে যে এটা পড়া হলো, এটা পড়ার দরকারটা কি, কিন্তু না, তাদেরকে তোমরা সহজ উত্তর দিতে পারবে যে প্রত্যেকটা ভাষায় একটা বিধি আছে। যেমন এই জামাটা কিভাবে তৈরি করা হয়েছে, আগে ছিল তার সুতা, তারপরে হয়েছে কি জামা, তারপরে কেটে কেটে এটাকে আমরা জামা তৈরি করছি কাপড় থেকে। আমরা যদি প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা একটা যুক্তিকতা আছে, সিস্টেম আছে, যুক্তিবিদ্যা সেই সিস্টেমগুলো শিখায়, যেই কারণে তাদের প্রশ্ন উত্তরগুলো আমরা সহজে দিতে চেষ্টা করি না। আমরা মনে মনে ভয় পেয়ে যাই যে না, এটা করে আমার লাভ নাই, কিন্তু না, মানুষ তার জ্ঞানকে বিকশিত করার যে কৌশলগুলো রয়েছে, এই কৌশলের মধ্যে অন্যতম হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার কারণে এই পৃথিবী উন্নত সকল সঠিক পদ্ধতিগুলো গ্রহণ করতে পেরেছে। সর্বশেষ আমি একটা কথা বলবো যে যেমন আমাদের দেশের বর্তমান যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে নির্মূল করার জন্য অনেক যুক্তি প্রদর্শন হচ্ছে, অর্থাৎ ভ্যাকসিন তৈরি করছে। এই ভ্যাকসিনগুলো বিভিন্ন দেশ বিভিন্নভাবে তৈরি করে চেষ্টা করতেছে সঠিক কোনটা, তাহলে সঠিকভাবে ব্যবহার করে যদি উপকৃত হয় তার নাম হচ্ছে কি অরিজিনাল ভ্যাকসিন। এই অরিজিনাল ভ্যাকসিন কি, ঠিক না? হ্যাঁ, এই অরিজিনাল ভ্যাকসিন আবিষ্কার করতে গেলে যে সঠিকতা, যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে যুক্তিগত, এইগুলো প্রমাণ করতে পারলে তাহলে পৃথিবীতে বলা যাবে যে করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। তাহলে এই সঠিক যুক্তিকতার জন্য মানুষকে কি করতে হবে, কি করতে হবে, মানুষের বুদ্ধিকে বিকশিত করতে হবে। কি করতে হবে, বুদ্ধিকে বিকশিত করতে পারে। আমরা চেষ্টা করব যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলো আলোচনা করে আমরা একটি সঠিক যুক্তি বের করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, এই বিষয়টি হলো একটা প্রাথমিক আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা যুক্তিবিদ্যা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। যে বিষয়টি তোমরা নিজেরা শুনলে এবং বিভিন্ন ছাত্রদেরকে পরামর্শ দিলে, ফোন করলে, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে। অতীতের যে ক্লাসগুলো আমরা করেছিলাম, এই ক্লাসগুলো আমরা মনে করব এবং এই মনে করে এই ক্লাসগুলো থেকে আমরা কিন্তু এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন দেওয়া সম্ভব হবে। আমরা আশা করব প্রত্যেকটি ক্লাস আমরা ফলো আপ করবে, প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি জানিয়ে দেবে। তো আজকে আমরা সর্বশেষ এই বিষয়টি থেকে যে জিনিসটি জানতে পারলাম যে যদি আমরা যুক্তিবিদ্যাকে সঠিকভাবে পরিচর্যা করে সঠিকভাবে জ্ঞান অর্জনের করতে পারি, তাহলে আমরা কি শিক্ষা নেব? আমাদের দরকার চিন্তা, অনুমান, ভাষা, যুক্তি, যুক্তিবিদ্যা, মানসিক বিকাশ, অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে মানসিক বিকাশ। মানুষের মনটা হচ্ছে সবচেয়ে বড়, আর মনটা যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। তা আমরা আশা করব সবগুলা ক্লাস তোমরা পর্যায়ক্রমে শুনবে। আমাদের চান্দিনা মহিলা ডিগ্রি কলেজেও প্রত্যেকটি বিশেষ শিক্ষক আমাদের অনলাইন ক্লাসগুলো করবে। তো তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুকে আইডিতে তোমরা কমেন্ট করলে আমি তোমাদের সঠিক উত্তরগুলো দেবো। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যতটুকু ক্লাস করলাম এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে বিশেষভাবে বলা হলো। আশা করি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো। ওকে, ধন্যবাদ।